আসসালামু আলাইকুম। মৃদুকালীন দিয়া হাজার আসমত বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম আমার ঘরে আমার কলেজ এই পেজ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করে ফেলেছি, তাই তো? এবার আসো আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের নামটা হচ্ছে যুক্তির উপাদান। এই যুক্তির উপাদান হলো আমাদের কি তৃতীয় অধ্যায়। যুক্তির উপাদান যদি আলোচনা করতে যাই তাহলে প্রথমে আমাদের যে বিষয়টা আলোচ্য বিষয়, আমাদের যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়টা হচ্ছে মূলত কি অনুমান। অনুমান হচ্ছে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। অনুমান জিনিসটা কি আমরা প্রথম অধ্যায় কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম যে জানা থেকে অজানায় যে উত্তরণ, এই উত্তরণের প্রক্রিয়াটাই হচ্ছে কি মূলত অনুমান। তাহলে আমরা দেখলাম যে যুক্তিবিদ্যা প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। আর অনুমানটা হচ্ছে কি জানা থেকে অজানায় উত্তরণের একটা প্রক্রিয়া। এই অনুমান ঘটিত হয় কি নিয়ে? এই অনুমানটা ঘটিত হয় এক বা একাধিক যুক্তিবাক্য নিয়ে। তাহলে অনুমান কি নিয়ে ঘটিত হয়? অনুমান ঘটিত হয় এক বা একাধিক যুক্তিবাক্য নিয়ে। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি যুক্তিবাক্য। তাহলে যুক্তিবাক্য কাকে বলে? তাহলে যুক্তিবাক্য হচ্ছে অনুমান প্রক্রিয়া। যুক্তিবাক্য হচ্ছে অনুমান প্রক্রিয়ার এমন একটি অংশ যা সবসময় দুটি পদের মধ্যে কি করে? দুটি পদের মধ্যে ইতিবাচক কিংবা নেতিবাচক সম্পর্ক উল্লেখ করে। তাহলে আমরা যদি যুক্তিবাক্যের সংজ্ঞা বললে আমাদের কি বলতে হবে? যে যুক্তিবাক্য হচ্ছে অনুমান প্রক্রিয়ার এমন একটি প্রক্রিয়া যার মধ্যে দুটি পদের মধ্যে ইতিবাচক হতে পারে কিংবা নেতিবাচক সম্পর্কের উল্লেখ করা হয়ে থাকে। এখন এই যে ইতিবাচকটা মানে কি? ইতিবাচকটা মানে হচ্ছে কি হয়, আর নেতিবাচক মানে কি নয়। তাহলে দুটি পদের মধ্যে আমরা বিষয়টা ক্লিয়ার করব যে যুক্তিবাক্যটা কাকে বলে। আবারও বলি, যুক্তিবাক্য হচ্ছে অনুমান প্রক্রিয়ার এমন একটি অংশ যা সব সময় দুটি পদের মধ্যে ইতিবাচক কিংবা নেতিবাচক যে সম্পর্কটা সেই সম্পর্কের উল্লেখ করে। তাহলে যুক্তিবাক্যের সংজ্ঞা কিন্তু আমরা বলে দিলাম। যে আবারও বলি, যুক্তিবাক্য হচ্ছে অনুমান প্রক্রিয়ার এমন একটি অংশ যা দুটি পদের মধ্যে ইতিবাচক কিংবা নেতিবাচক সম্পর্কের উল্লেখ করে। এবার আসলে একটা উদাহরণ দিই। যেমন আমরা যদি বলি যে কোকিল হয় কালো। এই যে কোকিল হয় কালো যে আমরা বললাম, এই ক্ষেত্রে দেখো যে এখানে দুটি পদ। কোকিলটা কি? কোকিলটা হচ্ছে একটা পদ, এটা হলো উদ্দেশ্য পদ। কোকিলটা হচ্ছে কি পদ? উদ্দেশ্য পদ। আর কালোটা কি বলা হয়? কালোটাকে বলা হয় বিধেয় পদ। যে আমাদের বলা হয়েছে যে দুটি পদের মধ্যে, তাহলে দুটি পদ কি কি? দুটি পদ হলো উদ্দেশ্যটা আর একটা হচ্ছে কি বিধেয়। তাহলে দুটি পদের মধ্যে ইতিবাচক কিংবা নেতিবাচক সম্পর্ক উল্লেখ করে। এখন তোমরা দেখো এখানে আমি হয় বলেছি। হয় মানে কি? হয় মানে হচ্ছে ইতিবাচক। আর যদি আমি এখানে নয় দিতাম তাহলে নয় হলে সেটা হচ্ছে কি নেতিবাচক। তাহলে দুটি পদের মধ্যে ইতিবাচক সম্পর্কের উল্লেখ করতে পারে, আবার নেতিবাচক সম্পর্কেরও উল্লেখ করতে পারে। এখন এই যে আমরা বললাম কোকিল হয় কালো, এখানে দেখো কোকিলটাকে বলেছি উদ্দেশ্য আর কালোটাকে বলেছি কি বিধেয়। আর যে হয় এই যে ইতিবাচক কিংবা নেতিবাচক যে সম্পর্ক, এটার নাম হবে সংযোজক। তাহলে এটার নাম কি হবে? সংযোজক। তাহলে আবারও যুক্তিবাক্যের সংজ্ঞাটা বলি আমরা, যে যুক্তিবাক্য হচ্ছে অনুমান প্রক্রিয়ার এমন একটি অংশ যা দুটি পদের মধ্যে ইতিবাচক কিংবা নেতিবাচক সম্পর্কের উল্লেখ করে থাকে। এখন একটা নেতিবাচক একটা আমরা উদাহরণ দিই। ধরো আমি যদি বলি
মানুষ নয় অমর। এখানে মানুষটা কি? মানুষটা বলেছি উদ্দেশ্য, আর অমরটাকে কি বলেছি? বিধেয়। আর নয়টাকে আমরা কি বলবো? সংযোজক। সংযোজক। এখন আসো, যে আমরা যে বললাম যে দুটি পদের মধ্যে ইতিবাচক একটা আমরা উদাহরণ দিলাম, আর একটা কি দিলাম? নেতিবাচক। নয় মানে কি? নেতিবাচক একটা সম্পর্কে উল্লেখ করেছি। তাহলে আমরা যুক্তিবাক্য কি জিনিসটা দেখতে পেলাম। এবার আসো যুক্তিবাক্যের অংশ। যুক্তিবাক্যের কয়টা অংশ থাকে? যুক্তিবাক্যের যে কয়টা অংশ থাকে সেক্ষেত্রে আমরা বলবো যে যুক্তিবাক্যের অংশ থাকে মোট তিনটি। যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে। তাহলে তিনটি অংশ কি কি? একটা হচ্ছে উদ্দেশ্য, আরেকটা কি বলেছি? সংযোজক, আরেকটা হচ্ছে বিধেয়। তাহলে যদি বলা হয় যুক্তিবাক্যের কয়টি অংশ, তাহলে আমরা বলবো যুক্তিবাক্যের তিনটি অংশ। একটা হচ্ছে উদ্দেশ্য, আরেকটা হচ্ছে সংযোজক, আরেকটা হচ্ছে বিধেয়। এবার আসো উদ্দেশ্য কাকে বলে। এতক্ষণ তো আমি উদ্দেশ্য তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু আমি কাকে বলে কিন্তু বিষয়টা বলিনি। তাহলে উদ্দেশ্য কাকে বলে যদি আমাদের বলতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে যুক্তিবাক্যের যে পদ সম্পর্কে কোনো কিছু বলা হয়, যে পদ সম্পর্কে কোনো কিছু বলা হয়। এখানে বলা হয়েছে কোকিল হয় কালো। এই যুক্তিবাক্যের মধ্যে কার সম্পর্কে কালো বলা হয়েছে? কোকিল সম্পর্কে। তাহলে যার সম্পর্কে বলা হবে সেটা হবে সবসময় উদ্দেশ্য। আবারও বলি, এখানে বলা হচ্ছে কোকিল হয় কালো। এখন যদি আমি বলি যে কি কালো, তখন বলতে হবে যে কি? কোকিল হয় কালো। তাহলে এখানে কার সম্পর্কে কালোটা বলা হয়েছে? কোকিল সম্পর্কে বলা হয়েছে। এই জন্য যুক্তিবাক্যের যে অংশে কোনো কিছু সম্পর্কে বলা হবে সেটাকে বলা হবে কি? যার সম্পর্কে বলা হবে সেটা হবে উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেটাকে বলা হবে কি? বিধেয়। তাহলে উদ্দেশ্য যেমন কালো, তাহলে কি কালো? কোকিল কালো। তাহলে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেটাকে বলা হবে কি? বিধেয়। তাহলে উদ্দেশ্য কি? যুক্তিবাক্যের যে অংশে যদি কোনো কিছু সম্পর্কে বলা হয় তাহলে সেটা হবে কি? উদ্দেশ্য। যার সম্পর্কে কোনো কিছু, যে পদ সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেটা হচ্ছে কি? বিধেয়। তাহলে আমরা দেখলাম উদ্দেশ্য কাকে বলে, আমরা দেখলাম বিধেয় কাকে বলে। তাহলে উদ্দেশ্য হলো যে পদ সম্পর্কে কোনো কিছু বলা হবে তাকে বলা হবে উদ্দেশ্য, আর কি? উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেটাকে বলা হবে বিধেয়। আর সংযোজক কারে বলে? সংযোজক হচ্ছে যদি কোনো যুক্তিবাক্যের মধ্যে এই যে উদ্দেশ্য এবং বিধেয় পদ, উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে যদি ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো সম্পর্ক যে উল্লেখ করা হবে সেটা কি বলা হবে? মূলত কি? সংযোজক। তাহলে উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে যে ইতিবাচক বা নেতিবাচক সম্পর্কের উল্লেখ করা হবে সেটাকে বলা হবে কি? সংযোজক। তাহলে আমরা এক কথা বলবো যে হয়টা হলো সংযোজক আর নয়টা হলো কি? সংযোজক। তাহলে আমরা যুক্তিবাক্যের তিনটি অংশ দেখলাম, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে সংযোজক, আর একটা হচ্ছে কি? বিধেয়। তাহলে আমরা যুক্তিবাক্য জিনিসটা কিন্তু জানতে পারলাম। এবার আসো, অনেক সময় আমাদের পরীক্ষার মধ্যে থাকে বা আমাদের বিভিন্ন 2 নম্বরের যে প্রশ্নটা সেটার মধ্যে থাকে যে বাক্য এবং যুক্তিবাক্য, এই বিষয়টা সম্পর্কে কিন্তু একটা প্রশ্ন থাকে যে বাক্য এবং যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য, বা বাক্য আর যুক্তিবাক্য কি এক, এরকম জাতীয় কিছু প্রশ্ন থাকে। সেক্ষেত্রে আমরা একটু বাক্যটা সম্পর্কে একটু আলোচনা করি, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। তাহলে বাক্য জিনিসটা কি আমরা একটু দেখি। বাক্য কি? বাক্য কাকে বলে? বাক্য কাকে বলে আমরা বলবো যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তবে তাকে বলা হবে কি? বাক্য। যেটা আমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে এসেছি। বাক্য কাকে বলে? যদি কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তবে তাকে কি বলা হয়? বাক্য বলা হয়। তাহলে বাক্যটা হলো কি? কয়েকটা শব্দ পাশাপাশি বসে একটা মনের একটা অর্থপূর্ণ ভাব প্রকাশ করবে, সেটাকে মূলত বলা হবে কি? বাক্য। এবার আসো, আমরা দেখলাম যে বাক্য কাকে বলে আর যুক্তিবাক্য কাকে বলে সেটা তো আমরা বলেই দিলাম যে যুক্তিবাক্য হচ্ছে অনুমান প্রক্রিয়ার এমন একটি অংশ যা দুটি পদের মধ্যে ইতিবাচক কিংবা নেতিবাচক সম্পর্কের উল্লেখ করে। আর বাক্য হচ্ছে কি? কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তবে তাকে বলা হবে কি? বাক্য। এখন প্রশ্ন আসতে পারে বাক্য ও যুক্তিবাক্য কি এক? বাক্য ও যুক্তিবাক্য, বাক্য ও যুক্তিবাক্য কি এক?
থাকে, তখন তোমাদের বলতে হবে যে না, বাক্য ও যুক্তিবাক্য এক নয়। কেননা বাক্য আর যুক্তিবাক্য কেন এক নয়? বাক্য হলো কি কতগুলো শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে, আর যুক্তিবাক্যটা হচ্ছে দুটি পদের মধ্যে কি ইতিবাচক কিংবা নেতিবাচক সম্পর্কে উল্লেখ করে। সংজ্ঞাগত দিক থেকে কিন্তু দুইটা কিন্তু ভিন্ন। এখন আমরা দেখব যে এরা এক না কেন, এটার মধ্যে কি পার্থক্য আছে যে এটা এক হবে না। কেননা বাক্য বললে আমরা কিন্তু সেটার মধ্যে দেখি যে বাক্যর মধ্যে সবসময় দুটি অংশ থাকে, একটা থাকে উদ্দেশ্য আর একটা থাকে কি বিধেয়। যে কোনো বিষয়ে বাক্য হতে পারে। যদি বলে তোমার নাম কি, বা আমার নাম হয় কি একটা স্নিগ্ধা, বা আমার নাম হয় মধুমতি, যে কোনো কিছু হতে পারে। এখন এই যে বিষয়টা, এটা হচ্ছে কি, আমি যদি বলি আমার নাম মধুমতি, এই যে বিষয়টা, সেখানে দেখো আমি কিন্তু এখানে বললাম আমার নাম মধুমতি। বিষয়টা দেখো একটু ক্লিয়ার করি। এই যে আমার নাম মধুমতি, এই ক্ষেত্রে তুমি দেখো এই বাক্যটার মধ্যে কিন্তু আমরা দেখতেছি যে একটা আছে কি উদ্দেশ্য আর একটা আছে কি বিধেয়। এরকম আমরা দুইটা অংশ দেখতে পাই, কিন্তু সেখানে কিন্তু আমরা কোনো কিন্তু সংযোজক দেখি না। দেখো এখানে আমি হয় লিখছি, আমি হয় না লিখলেও আমার মনে ভাব প্রকাশ করতে পারি, আবার হয় লিখলেও আমি মনে ভাব প্রকাশ করতে পারি। এই জিনিসটি তোমাদের মানে বোঝানোর জন্য মূলত আমি এই উদাহরণটা দিয়েছি। যদি আমি বলি যে এখানে যদি বলতাম আমার নাম হয় মধুমতি, হয় শব্দটা দিলে তোমরা বুঝবা যে হয় অথবা নয় এই জাতীয় শব্দগুলো যদি থাকে তাহলে সেটাই হবে যুক্তিবাক্য। হয় বা নয় যদি না থাকে তাহলে সেটা হবে কি সাধারণ ব্যাকরণের একটা বাক্য। আমার নাম মধুমতি, এটা কিন্তু কারেক্ট একটা বাক্য, এটা হলো বাক্য। কিন্তু এই বাক্যটাকে যদি যুক্তিবাক্য হতে হয় তাহলে সেখানে কি হতে হবে, হয় অথবা নয় এই জাতীয় ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো সম্পর্কের একটা উল্লেখ করতে হবে। তাহলে আমরা এক কথা বুঝে গেলাম যে যুক্তিবাক্য হতে গেলে সেখানে কি লাগবে, হয় অথবা নয় বসতে হবে, স্পষ্ট করে হয় অথবা নয়, কারণ এটা সংযোজক। আমরা আগেই বলেছি যুক্তিবাক্যের অংশ তিনটি, উদ্দেশ্য থাকবে, সংযোজক থাকবে, বিধেয় থাকবে। আর বাক্যর ক্ষেত্রে কিন্তু দুইটা অংশ থাকবে, একটা থাকবে উদ্দেশ্য আর একটা থাকবে কি বিধেয়। তাহলে যদি বলা হয় বাক্য যুক্তিবাক্য কি এক, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে না, বাক্যর হলো দুটি অংশ থাকে আর যুক্তিবাক্যে থাকে হলো তিনটি অংশ। এক্ষেত্রে কিন্তু বাক্য যুক্তিবাক্য এক হতে পারে না। আবার দেখো আমরা এটাও বলতে পারি আমরা যে বাক্যে সবসময় সংযোজক উল্লেখ থাকে না। এই যে এখানে একটা বাক্য, এই বাক্যটাকে আমি যদি বলি যে বাক্যটাতে সংযোজনের উল্লেখ আছে, নাই। বাক্যে সংযোজক উল্লেখ থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু যুক্তিবাক্য হতে গেলে সেখানে সংযোজক মাস্ট থাকতেই হবে। যদি হয় নয় এগুলো যদি না থাকে তাহলে সেটাকে যুক্তিবাক্য বলা যাবে না। আচ্ছা, এরপর আরেকটা বলতে পারি আমরা যে বাক্যের পরিধি হচ্ছে কি ব্যাপক। বাক্যের পরিধি ব্যাপক, কারণ বিভিন্ন বাক্য হতে পারে, কিন্তু যুক্তিবাক্যের পরিধি হচ্ছে কি সংকীর্ণ। কি কারণে সংকীর্ণ? কারণ যুক্তিবাক্যের মধ্যে হয় নয় না থাকলে সেটাকে আমরা কখনো যুক্তিবাক্য বলতে পারি না। তাহলে এই যে বাক্য যুক্তিবাক্য কি এক, এই জাতীয় যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা বাক্যের সংজ্ঞাটা দিয়ে যুক্তিবাক্যের সংজ্ঞাটা দিয়ে আমরা এই কথাটা বলতে পারি যে না, বাক্য এবং যুক্তিবাক্য এক নয়, কারণ বাক্যের দুটি অংশ থাকে, যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে। বাক্যের মধ্যে সংযোজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু যুক্তিবাক্যের মধ্যে সংযোজক কি করতে হবে, থাকতেই হবে। তাহলে বাক্যের পরিধি ব্যাপক, যুক্তিবাক্যের পরিধি কি সংকীর্ণ। এই কথাটা বলে আমরা কিন্তু বাক্য যুক্তিবাক্য কি এক, এই প্রশ্নের উত্তরটা আমরা দিতে পারি। অনেক সময় আমাদের এমসিকিউতে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে এরকম। প্রশ্নটা দেখো আমি বলি যে রতন শিক্ষিত, এই প্রশ্নটা কিন্তু এমসিকিউতে প্রায় আসে। এরকম করে লিখে বাক্য, এর পরের বাক্যে লিখে রতন হয় শিক্ষিত, তখন এখানে দিয়ে যে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলে এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে, তখন ক খ গ ঘ এরকম দিয়ে দেয়, সেটার মধ্যে বিভিন্ন ইয়ে থাকে, উত্তর থাকে। সেক্ষেত্রে আমরা এটাকে বলবো কি, আমরা আগে বলেছি এই যে রতন শিক্ষিত, এই বাক্যটার মধ্যে কোনো হয় নাই নয় নাই, এই জন্য এটা হয়ে গেছে কি বাক্য। যেহেতু এখানে হয় শব্দটা আছে সংযোজক হিসেবে, সেই জন্য এটাকে এখানে কি বলবো, এটাকে আমরা বলবো যুক্তিবাক্য। আচ্ছা, কলমের এটার নাম কি বলবো আমরা, এটার নাম বলবো আমরা যুক্তিবাক্য। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো যে বাক্য হলে সবসময় হয় নয় এগুলো থাকবে না, কিন্তু হয় নয় থাকতেও পারে আবার না থাকতে পারে, কিন্তু যুক্তিবাক্য হতে হলে হয় নয় মাস্ট থাকতে হবে। তাহলে আমরা বিষয়টা দেখলাম যে বাক্য যুক্তিবাক্য এক নয়।
এবার আসো আমরা শব্দ নিয়ে আলোচনা করি, আমরা এই বিষয়টা মুছে ফেলি। আচ্ছা, এবার আসো আমরা পদ নিয়ে আলোচনা করব। পদ জিনিসটা কি? পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। এই টার্ম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে। টার্মিনাস, ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে কি টার্ম। এর অর্থ হচ্ছে প্রান্ত বা শেষ। এর অর্থ হচ্ছে প্রান্ত বা শেষ। তাহলে আমরা কি বললাম? পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। টার্ম শব্দটি ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে। টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে কি প্রান্ত বা শেষ। এখন এই পদ যদি আমরা বলি, তাহলে পদের যদি একটা সংজ্ঞা দিই, আমরা দেখো সংজ্ঞা দিতে গেলে আমরা কি বলি, যে পদের যে সংজ্ঞাটা হবে সেই সংজ্ঞাটা তোমরা সবাই লিখে নাও। আমি সংজ্ঞাটা বোর্ডে লিখে দিচ্ছি। সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ, সংজ্ঞাটা তোমরা লিখে নাও। পদের সংজ্ঞা: কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত বা ব্যবহারযোগ্য শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। এই সংজ্ঞাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি বললাম দেখো, পদের সংজ্ঞা বলেছে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত বা ব্যবহারযোগ্য শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হতেও পারে, আবার ব্যবহার যোগ্য, মানে যে কোনো সময় ব্যবহার যোগ্যতা তার আছে, এরকম যদি কোনো শব্দ বা শব্দ সমষ্টি থাকে তবে তাকে বলা হবে কি পদ। এবার আসো যদি আমরা বলি পদের একটা উদাহরণ দিই, যেমন যদি বলি আমরা মানুষ হয় মরণশীল। মানুষ হয় মরণশীল, এখানে কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে, তো উদ্দেশ্য হিসেবে কি ব্যবহৃত হয়েছে? মানুষ। মানুষটা হচ্ছে কি উদ্দেশ্য। আর বিধেয়টা হচ্ছে কি মরণশীল। আচ্ছা, মরণশীলটা কি বললাম? বিধেয়। তাহলে আমরা বললাম কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত বা ব্যবহারযোগ্য শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। তাহলে এখানে উদাহরণ দিলাম মানুষ হয় মরণশীল। এখানে মানুষটা কি উদ্দেশ্য, আর মরণশীলটা কি বিধেয়। আর এটা কি হয়টা কি বলেছিলাম আমরা? হয়টা বলেছিলাম আমরা সংযোজক। তাহলে উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত বা ব্যবহারযোগ্য যে শব্দগুলো, এই শব্দ বা শব্দ সমষ্টিকে একত্রে বলা হয় কি পদ। এবার আসো শব্দ কাকে বলে। শব্দ জিনিসটা আমরা একটু দেখি। শব্দ হচ্ছে এক বা একাধিক বর্ণ একত্রে মিলিত হয়ে যদি মনের ভাব প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। এগুলো কিন্তু আমরা ছোটবেলায় পড়ে এসেছি, তাই তো? সংজ্ঞাগুলো কিন্তু এই ক্ষেত্রে একরকম, যদিও পদের সংজ্ঞাটা কিন্তু আলাদা, তাই তো? তাহলে আমরা কি বললাম? শব্দ হচ্ছে এক বা একাধিক বর্ণ একত্রে মিলিত হয়ে যদি মনের ভাব প্রকাশ করে তবে তাকে কি বলা হয়? শব্দ বলে। এখন শব্দের একটা প্রকারভেদ আমরা দেখব, যে শব্দ কয় প্রকার। শব্দের প্রকারভেদ, এই প্রশ্নটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। তোমরা দেখো
এই অধ্যায়ের ভিতরে কিন্তু এই চ্যাপ্টার থেকে বেশ, এই চ্যাপ্টারটা কিন্তু বড়, তৃতীয় অধ্যায়টা অনেক বড়। এখন এই এই প্রশ্নটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে শব্দের প্রকারভেদটা কি। শব্দ তিন প্রকার। শব্দকে আমরা তিন প্রকারে ভাগ করতে পারি। এক প্রকার হচ্ছে পদযোগ্য। পদযোগ্য শব্দ। তোমরা আমার সাথে এই ক্লাসে দেখে দেখে কিন্তু এই বিষয়গুলো লিখে রাখবা এবং সেগুলো মুখস্থ করে ফেলবা। পদযোগ্য শব্দ কাকে বলা হয়? পদযোগ্য শব্দ বলা হয় যে শব্দ কোনো শব্দের সাহায্য ছাড়াই, পদযোগ্য যে শব্দ কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজে নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে তাকে বলা হয় কি? তাকে বলা হবে পদযোগ্য। তাহলে পদযোগ্য শব্দের মধ্যে আমরা একটা জিনিস দেখলাম যে সেখানে সে কিন্তু কোনো শব্দের সাহায্য ছাড়াই, কারো সাহায্য ছাড়াই। তাহলে আবার বলি, যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজে নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, তাকে বলা হবে কি? পদযোগ্য শব্দ। এখন পদযোগ্য শব্দের যেমন একটা উদাহরণ আমি দিই, যে চাঁদ হয় পৃথিবীর উপগ্রহ। তাহলে এখানে কি বললাম? চাঁদ হয় পৃথিবীর উপগ্রহ। পদযোগ্য শব্দের সংজ্ঞাতে আমরা বলছি যে শব্দ কোনো শব্দের সাহায্য ছাড়াই। এই যে চাঁদ, চাঁদ বললে আমরা বুঝি চাঁদটা কি? পৃথিবীর উপগ্রহ। এই যে কথাগুলো আমরা দেখলাম যে চাঁদ হয় পৃথিবীর উপগ্রহ, এই শব্দগুলো বোঝানোর জন্য উপগ্রহ, চাঁদ এগুলো বোঝার জন্য কিন্তু আমাদের অন্য কোনো শব্দের সাহায্য নিতে হয় না, নিজে নিজেই তারা যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। এই জন্য এই শব্দগুলোকে বলা হবে পদযোগ্য শব্দ। তাহলে পদযোগ্য শব্দ হচ্ছে যেসব শব্দ কোনো যুক্তিবাক্যের মানে সাহায্য ছাড়াই নিজে নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, তাকে বলা হবে কি? পদযোগ্য শব্দ। এবার আসো সহপদযোগ্য শব্দ। সহ শব্দটা শুনলেই মনে হয় যেটা সাথে, তাই তো? সহপদযোগ্য শব্দটা হচ্ছে এরকম যে যেসব শব্দগুলো স্বাধীনভাবে, ওরা কিন্তু পদযোগ্য শব্দ কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, কারো সাহায্য লাগে না, কিন্তু সহ শব্দটা আছে। সহপদযোগ্য শব্দ হচ্ছে যে সকল শব্দ স্বাধীনভাবে কোনো পদের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাহলে কিভাবে পারে? সে যদি অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয়ে, যদি সে, তাহলে কি বললাম, যে শব্দগুলো অন্য কোনো পদের সাথে যুক্ত হয়ে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, তাকে বলা হবে কি? সহপদযোগ্য শব্দ। যেমন আমরা যদি বলি বইটা হয় দামি, এই যে টা, দেখো এই যে টা শব্দটা ব্যবহার করেছি আমি, বইটা হয় দামি, এটাই হচ্ছে টা শব্দটা। বই হয় দামি এই শব্দটা যদি আমি ইউজ করতাম, তাহলে বই, সকল বই কি দামি? না, সকল বই দামি না। এই জন্য আমরা কিন্তু এই যে টা দিয়ে নির্দিষ্ট করে দিয়েছি। আমরা জানি যে আমরা যখন ইংরেজিতে পড়েছি দি অর্থ কি? দি অর্থ টিটা খানাখানি। ঠিক এই সহপদযোগ্য শব্দের মধ্যে কিন্তু এই টি টা যদি কোনো শব্দের সাথে টি টা খানাখানি এবং এরকম যদি কোনো শব্দ যদি কোনো শব্দের সাথে যুক্ত হয়, তবে সেই শব্দগুলোকে বলা হবে কি? সহপদযোগ্য শব্দ। তাহলে সহপদযোগ্য শব্দ বলতে আমরা এটা বুঝবো যে যে শব্দগুলো কোনো স্বাধীনভাবে পারে না, কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে তাকে বলা হবে কি? সহপদযোগ্য শব্দ। আরেকটা হচ্ছে পদ নিরপেক্ষ। পদ নিরপেক্ষ শব্দ। পদ নিরপেক্ষ শব্দগুলো হচ্ছে এরকম যে যে সকল শব্দ কোনোভাবে মানে স্বাধীনভাবে তো পারে না এবং কোনো শব্দের সাথে যুক্ত হয়েও পারে না, কোনোভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কি ব্যবহৃত হতে পারে না, তাকে বলা হবে পদ নিরপেক্ষ শব্দ। তাহলে পদ নিরপেক্ষ শব্দ কাকে বলে? যে সকল শব্দগুলো কোনোভাবেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তাকে বলা হবে পদ নিরপেক্ষ শব্দ। যেমন আমরা কোন কোন শব্দগুলোকে আমরা পদ নিরপেক্ষ শব্দ বলবো? যেমন যদি কোনো শুরুতে থাকে আহা, মরি মরি, মরি মরি, এরকম জাতীয় শব্দ, যে আহা, মরি মরি, ছি ছি, ওগো, হায়, এই শব্দগুলো হবে কি? পদ নিরপেক্ষ শব্দ।
তাহলে আবার একটু বলি, পদযোগ্য শব্দ হচ্ছে স্বাধীনভাবে কোনো যুক্তিবাদের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, তাকে বলা হবে পদযোগ্য শব্দ। আর সহপদযোগ্য শব্দ হচ্ছে স্বাধীনভাবে সে পারে না, কারোর সাথে যুক্ত হয়ে কোনো যুক্তিবাদের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, তাকে বলা হবে কি সহপদযোগ্য শব্দ। আর পদ নিরপেক্ষ শব্দ হচ্ছে স্বাধীনভাবেও পারে না, কারোর সাথে যুক্ত হয়ে পারে না, কোনোভাবেই যুক্তিবাদের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তাকে বলা হবে কি পদ নিরপেক্ষ শব্দ। এখন আমাদের এটার ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে সকল শব্দ কি পদ? একটা প্রশ্ন আসে সকল শব্দ কি পদ? সেক্ষেত্রে আমরা বলবো যে না, সকল শব্দকে পদ বলা যায় না, একমাত্র পদযুক্ত শব্দকেই পদ বলা যায়। তাহলে আমরা কাকে পদ বলবো? এই যে শব্দ এবং পদ, এই যে দুইটা আলোচনা করেছি, এখন আমরা কি বলবো? যে শব্দের প্রকারভেদ পেলাম 3 প্রকার, একটা পেলাম পদযোগ্য শব্দ, আরেকটা হচ্ছে সহপদযোগ্য শব্দ, আরেকটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। এখন এই তিনটার যে কথা বললাম, এই তিনটা কি পদ? তখন আমরা বলবো যে না, সকল শব্দকে পদ বলা যায় না, একমাত্র পদযোগ্য শব্দকে পদ বলা যায়। কারণ কি? কারণ হচ্ছে পদযোগ্য শব্দই হচ্ছে এককভাবে স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, কারো সাহায্য নিতে হয় না, সে নিজে নিজে পারে, একা একা পারে। এই জন্য পদযোগ্য শব্দকে আমরা বলবো কি পদ। কিন্তু সহপদযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দকে আমরা পদ বলবো না। কেন বলবো না? সহপদযোগ্য শব্দ হচ্ছে কারো সাহায্যে যুক্ত হয়ে সে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয় বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। আর পদ নিরপেক্ষ শব্দকে কেন বলবো না? কারণ পদ নিরপেক্ষ শব্দ কোনোভাবেই পারে না, সে স্বাধীনভাবে তো পারে না, কারোর সাথে যুক্ত হয়ে পারে না। এই জন্য শুধুমাত্র পদযোগ্য শব্দকে আমরা বলবো কি পদ, আর সহপদযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দকে আমরা পদ বলবো না। আচ্ছা, এখন তাহলে দেখো যে আমরা এই যে এই তৃতীয় অধ্যায়, কিন্তু আমাদের, আমি বারবারই বলছি তৃতীয় অধ্যায়টা একটু বড়, কিন্তু বড় হলে কি হবে, এই অধ্যায় কিন্তু একটু মজার আছে বিষয়টা, যে তুমি যদি ইচ্ছা করো তবে কিন্তু তুমি ভালো ভাবেই আর কি এই ইয়েটা করতে পারবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে আছো, তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, কোনো বিষয়টা না বুঝলে আমাকে বলবে বা মেসেঞ্জারে মেসেজ লিখে দিবে, আমরা সেটার চেষ্টা করব যে তোমাদেরকে কিভাবে আরও সহজভাবে বিষয়টাকে বোঝানো যায়। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, সামনের ক্লাস ভালো হোক সেই প্রত্যাশাই রইলাম। ঠিক আছে, আল্লাহ।